এপিসোড 12 শুরু হয় ছোটবেলায় সিয়ং আর রিওর একটি দৃশ্য দেখিয়ে, যেখানে দুজনেই খেলছিল। রিও ফুল আর পাতা পিষে সিয়ং এর ঠোঁটে মেখে মেখে তাকে বলছিল, এইটা দিলে তোমাকে অনেক সুন্দর দেখাবে। বলে সে সেই রংটা সিয়ং এর ঠোঁটে লাগায়, কিন্তু এখন এই রংটা সিয়ং এর ঠোঁট আর আঙুল থেকে যাচ্ছিল না, তাই সে কাঁদতে শুরু করে। রিও বলে, চিন্তা করো না, সব কালকে ঠিক হয়ে যাবে। সিয়ং জিজ্ঞাসা করে, যদি না যায় তাহলে? রিও বলে, তাহলে আমি তোমার সব রেসপন্সিবিলিটি নেব। আমি প্রমিস করছি কেউ তোমাকে কিছু বলবে না। এই কথা বলে সে সিয়ং এর সাথে পিঙ্কি প্রমিস করে। এখন বর্তমান সময় ফিরে আসি। সিয়ং রিওর জন্য ব্যানানা মিল্কশেক নিয়ে আসে। দুজনের সম্পর্ক আর বন্ধুত্বের মধ্যে আবদ্ধ নেই। সিয়ং রিওর সামনে বলছিল, আমি আমার ফ্রেন্ডকে কিস করি না কখনো। সে বারবার রিওর সামনে কিস শব্দটা বলতে থাকে, যা শুনে রিও খুবই লজ্জা পায় আর তাকে এই ওয়ার্ডটা বারবার উচ্চারণ করতে বারণ করে। কিন্তু সিয়ং তো সিয়ংই, সে ওয়ার্ডটা বারবার বলে রিওকে টিস করছিল। রিও বলে, আমাদের 30 বছরের বন্ধুত্ব এইভাবে শেষ হতে পারে? সিয়ং বলে, এটা আমার জীবনের সবচেয়ে কঠিন একটা কাজ ছিল। তোমার সাথে বন্ধুত্ব ভাঙা আমার জন্য অলিম্পিকের মেডেল জেতাও সহজ ছিল। অবশেষে আমি তোমার সাথে বন্ধুত্ব ভাঙতে পারলাম। তারপর মিয়ং আর লিনা সেখানে চলে আসে। সে রিউকে জিজ্ঞাসা করে, এখানে এভাবে তাড়াহুড়ো করে আসার কারণ কি? সিয়ং তো ওদেরকে বলতে চেয়েছিল কিছু, কিন্তু রিউ এই ব্যাপারটা এড়িয়ে যায়। সিয়ং রিউর এই কাণ্ড কারখানা দেখে স্মাইল করে। রিও সিয়ং এর এই গেস্ট হাউসে থাকে। রাতে রিও সিয়ংকে মেসেজ করে বাইরে ডাকে। তারপর এখানে বসে তারা দুজন তাদের ছোটবেলার গল্প করে। আর সিয়ং এটাও এক্সপ্রেস করে যে সে রিউকে কতটা ভালোবাসে। সে বলে, গত 30 বছর একসাথে থেকেও আমি তোমার উপর একটু ক্লান্ত হইনি। যখন আমরা 8 বছর বয়সী ছিলাম, তুমি আমার গায়ে রং লাগিয়ে দিয়েছিলে। সে তার গাল ছুঁয়ে বলে, তুমি আমার গালে স্টিকার লাগিয়ে দিয়েছিলে যখন আমি ঘুমাচ্ছিলাম। তারপর তুমি আমাকে ম্যাজিক ক্যান্ডি খাইয়েছিলে, যেটা আমার ঠোঁট বেগুনি করে দিয়েছিল। তুমি এসব করেছিলে আমাকে বিরক্ত করার জন্য, আর এই সব স্মৃতি আমার সাথেই ছিল। এসব শুনে রিও হাসতে হাসতে বলে, একবার তো আমি তোমার চুলে বাবল গামও লাগিয়ে দিয়েছিলাম। দুজনেই কথাগুলো মনে করে অনেক হাসে। গল্প করতে করতে রিও একসময় সিয়ং এর কাঁধে মাথায় রেখে ঘুমিয়ে পড়ে। রিওকে তারা এত ক্লোজে দেখে সিয়ং আরো নার্ভাস হয়ে যায়। পরের সিনে দেখায় সিয়ং এর বাবা ভাইস মিনিস্টারের অফিসে যায় তার সব মিসআন্ডারস্ট্যান্ড দূর করার জন্য। কিন্তু এখানে একটা বড় সত্যির উদ্ঘাটন হয়। এখানে জানা যায় যে ভাইস মিনিস্টার একজন গে। মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। সো ভাইস মিনিস্টার আর সিয়ং এর মা জাস্ট ভালো ফ্রেন্ড। তারপর মিস্টার চই মানে সিয়ং এর বাবা বাইরে এসে অপেক্ষা করতে থাকেন। হেসুক ভাইস মিনিস্টারের সাথে কথা বলে বাইরে আসে। হেসুক সিয়ং এর বাবার উপর খুব রেগেছিল। মিস্টার চই তাকে বোঝাতে শুরু করলেন। হেসুক বলল, তুমি কিভাবে আমার উপর সন্দেহ করতে পারলে? মিস্টার চই বলল, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি ওই বদমাসের উপর সন্দেহ করেছি। সে সবসময় তোমার আশেপাশে থাকতো, তাই আমি ভেবেছিলাম তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। কিন্তু আমি যা করেছি তার জন্য আমি সরি। কিন্তু তুমি আগে কেন আমাকে এটা বলনি? তাহলে আমার এত ভুল ধারণা হতো না। হেসুক বলে, আমার সবচেয়ে ভালো বন্ধু আমার উপর ভরসা করে আমাকে এই গোপন কথাটি বলেছিল, তাহলে আমি কিভাবে তোমাকে এটা বলতাম? এদিকে সিয়ং তার সব কাজ ছেড়ে রিওর সাথে বাড়ি ফিরে আসে। কিন্তু রিওর মা তো রিওর জন্য ব্লাইন্ড ডেট সেট করে রেখেছে। রিও আসা মাত্রই সে রিওকে ব্লাইন্ড ডেটে যেতে বলে। রিও কিছু বলার আগে সিয়ং বলে ওঠে, ও ব্লাইন্ড ডেটে যেতে পারবে না। রিও ওকে থামিয়ে দিয়ে পরিস্থিতিটাকে আপাতত সামাল দেওয়ার ট্রাই করে। পরের সিনে দেখায় ময়ূম এক ইন্টারভিউ দিয়ে এসেছে এন্ড সেও ইন্টারভিউতে টিকেও গিয়েছে, যেটা শুনে সিয়ং আর রিও দুজনে খুব খুশি হয়। এখানে রিও আর সিয়ং ময়ূমকে বলে দেয় যে তারা দুজন একসাথে ডেট করছে। তারা দুজন ডেট করছে এটা শুনে ময়ূম একটু অবাক হলো না, কারণ সে আগে থেকেই জানে যে তাদের মধ্যে এরকম একটা সময় আসবে। সে বলে, তোমাদের দুজনকে দেখে আমি হতাশায় মরে যাচ্ছিলাম। যে তোমাদের দেখেছে সবাই ভেবেছে তোমাদের মধ্যে কিছু একটা চলছে, আর আমি তো সেটা ছোটবেলা থেকেই জানতাম। সিয়ং বলে, তুমি কিভাবে জানলে, যখন আমরা ছোটবেলা নিজেরাই জানতাম না এটা? ময়ূম বলে, একেই বলে শব্দের ক্ষমতা। তখন 1996 এ ফ্ল্যাশব্যাক শুরু হয়। সিয়ং আর রিও সবসময় একসাথে খেলতো, এই জন্য অন্য বাচ্চারা তাদের কাপল বলে মজা করত। এমনকি তাদের জন্য কাপল সং ও গাইতো আর বলতো প্রথমে প্রেম হবে, তারপর বিয়ে, আর তারপর বাচ্চা হবে। রিও তখন তাদের উপর খেপে যেত। তখন থেকেই ময়ূম তাদেরকে লক্ষ্য করত। তারপর 1997 এ তারা সব সময় সব জায়গায় একসাথে যেত। অন্য বাচ্চারা
জিজ্ঞাসা করতো তোমরা দুজন সবসময় একসাথে ঘুরো কেন। রিউ বলে আমার প্রতিবেশী তাই। বাচ্চারা বলতো ছেলে মেয়েদের একসাথে ঘোরা উচিত না। এটা বলে তারা আবার কাপল সং গাইতে শুরু করতো। রিউ আবার ওদের উপর খেপে যেত। দূর থেকে ময়ূম এসব নোটিস করতো। ছোটবেলা থেকেই সবাই তাদের কাপল হিসেবে টিজ করতো। ময়ূম বলে তোমরা দুজন ছোটবেলা থেকে এটা শুনে আসছো, তাই আগে যদিও তোমরা একে অপরকে পছন্দ করতে না, কিন্তু এই চিন্তাটা তোমাদের মাথায় বসে গেছে। রিউ বলে আমরা তিনজন ছোটবেলা থেকেই তো একসাথে ঘুরতাম, তাহলে সবাই আমাদের দুজনকে কেন জুটি বানাতো। ময়ূম বলে কারণ আমি ওই লিগের বাইরে। সিয়ং বলল তোমার চোখ সত্যিই খারাপ। পরের সিনে দেখায় সিয়ং রিউকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ওই ব্লাইন্ড ডেটে যাচ্ছ। রিউ বলে আরে না আমি যাচ্ছি না, আমি মাকে কিছু একটা অজুহাত দিয়ে না বলে দেব। সিয়ং বলে আমরা কেন গিয়ে আমাদের প্যারেন্টসদের বলে দিচ্ছি না যে আমরা ডেট করছি, না হলে আন্টি আবার তোমার জন্য এরকম প্রস্তাব আনতেই থাকবে। কিন্তু রিউ বলে আপাতত এখনই সবাইকে না বলা ভালো হবে, কারণ তারা তো সবে ডেট করা শুরু করেছে। এটা শুনে সিয়ং একটু মন খারাপ করে। পরের দিন সকালে রিউ ঘুম থেকে উঠে জানালায় গিয়ে সিয়ংকে ডাকতে যায়, কিন্তু সিয়ং অলরেডি অফিসে চলে গিয়েছে। তাই রিউ তাকে কল দেয়, কিন্তু সিয়ং মিটিং রুমে ফোনটা ফেলে গিয়েছিল। লিনা সিয়ং এর ফোনে রিউর কল দেখে কলটা কেটে দেয়, কিন্তু সিয়ং তখন সেটা আবার দেখে ফেলে। তাই সে লিনাকে বলে তুমি একটু বেশিই করে ফেললে। আমি কখনো তোমার কোনো কথাকে গুরুত্ব দেইনি, কারণ তুমি আমার ক্লাসমেট ছিলে, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার সব ভুল মাফ করে দেব। লিনা বলে তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। সিয়ংও তখন পরিষ্কারভাবে লিনাকে বলে দেয় যে আমি অন্য কাউকে পছন্দ করি, তাই দয়া করে তোমার বিহেভিয়ার চেঞ্জ করো, কারণ আমি চাই না আমার গার্লফ্রেন্ড তোমার কারণে আনকমফোর্টেবল ফিল করুক। তারপর সিয়ং রিউকে মেসেজ করে ওকে মুভি ডেটের জন্য ডাকে। রিউ তো সিয়ং এর সাথে ফার্স্ট ডেটে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল, তাই সে রেডি হতে যায়। তারপর রিউ সেইভাবে রেডি সেডি হয়ে থিয়েটারে পৌঁছে যায়। মুভি কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে। সিয়ং সেখানে বসে বসে কাজ করছিল। রিউর দিকে সে একবারও তাকাচ্ছিল না। রিউ বলে আমি এখানে, কিন্তু তুমি একবারও আমার দিকে তাকাওনি। সিয়ং এক সেকেন্ডের জন্য তার দিকে তাকিয়ে আবার কাজ করতে শুরু করে। রিউ জিজ্ঞাসা করে তুমি কিসের কাজে এত ব্যস্ত। সিয়ং বলে এটা থিয়েটার রিনোভেটের প্রজেক্ট, আমার মাথায় একটা আইডিয়া এসেছে এখানে আসতে, তাই এখনই সেটা এঁকে নিচ্ছি যেন পরে এটা ভুলে না যায়। রিউ ওর ক্লোজে এসে ব্লু প্রিন্ট দেখতে থাকে। এতে সিয়ং আরো নার্ভাস ফিল করে। তারপর রিউ জিজ্ঞাসা করে তুমি কি পপকর্ন খেতে চাও। সিয়ং কিছু বলে না। রিউ বলে তাহলে আমি গিয়ে কিছু ড্রিঙ্কস নিয়ে আসি। সিয়ং বলে ঠিক আছে তুমি নিয়ে এসো, আমি ততক্ষণে কাজটা করে ফেলি। তারপর মুভি শুরু হয়। হলের ভেতর সব কাপলরা একে অপরের সাথে ঘেঁষে বসেছিল, কিন্তু শুধু ওরা দুজনেই ছিল যারা চুপচাপ বসেছিল। দুজনেই বুঝতে পারছিল না যে তারা কি করবে। ইভেন তারা দুজন দুজনের হাত ধরতেও দ্বিধাবোধ করছিল। এই নিয়ে রিওর একটু মন খারাপ হয়, কারণ তাদের প্রথম ডেটে কিছুই হচ্ছিল না। সিনেমা দেখে বাড়ি ফেরার পথে সিয়ং আর রিও দুজনেই একে অপরের হাত ধরতে চেয়েছিল, কিন্তু সিয়ং সাহস পাচ্ছিল না। সিয়ং তো হাত ধরছিল না, তাই রিও একটু চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু হাত ছোঁয়ার সঙ্গে সঙ্গে সিয়ং থেমে যায়। সিয়ং তখন বলে ওঠে আমাদের আলাদা আলাদা করে বাড়ি যাওয়া উচিত, যাতে আগের বারের মতো কেউ আমাদের একসাথে না দেখে ফেলে। রিও বলে আমরা তো ছোটবেলা থেকে একসাথে ঘোরাফেরা করি, সবাই তো এভাবেই আমাদের দেখেছে। সিয়ং বলে তুমি তো বলেছিলে কেউ যেন আমাদের ডেটিং এর কথা না জানে, তাই তুমি আগে যাও, আমি অন্য দিক দিয়ে যাব। কি আর করা, রিওকে একাই যেতে হয়। রিও খুব মন খারাপ করে, কারণ তার প্রথম ডেট একদমই রোমান্টিক হয়নি। পরের সিনে দেখায় রিও তার কুকিং ক্লাসে খুব সুন্দর করে রান্না করে। তারপর সেটা প্যাক করে সে সিয়ং এর কাছে নিয়ে আসে। ক্লাস শেষ হওয়ার পর সে সিয়ং কে কল করে এন্ড এখন দেখা করার কথা বলে, কিন্তু সিয়ং বলে সে এখন একটু বাইরে আছে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ, তাই সে রাতে তার সাথে দেখা করবে। রাতে দেখা করার কথা ভেবে রিও খুবই খুশি হয়ে বাসায় ফিরে যায়। রাতে সিয়ং এর সাথে তেহির একটা মিটিং ছিল। কথা মতো রিও তো রাতে সিয়ং এর অফিসে আসে আর এসে দেখে তেই এখানে। তেইকে এখানে দেখে রিও খুব জেলাস ফিল করে। এটা সবার সামনে প্রকাশ না করলেও পরে সে সিয়ং এর সাথে এই নিয়ে তুমুল ঝগড়া করে, যার কারণে ডেটিং শুরু হতে না হতে তাদের মধ্যে মান অভিমান শুরু হয়ে যায়। কয়েকদিন ধরে কেউ কাউকে কল করে না, দেখা করে না। রিও তো এদিক দিয়ে ভাবছিল সিয়ং তাকে কেন আগে কল করছে না। এসব নিয়ে সে ময়ূমের সাথে শেয়ার করে। ময়ূম তার সব কথা শুনে সিয়ং এর পক্ষ নিয়ে কথা বলে, কারণ সিয়ং তো তার সব জেলাসি ফিল সাইডে রেখে রিওকে হিউনজনের সাথে দেখা করতে দিয়েছিল। তাহলে রিও কেন কাজের কারণে তেহের সামনে সিয়ংকে মেনে
মেনে নিতে পারছে না? রিউ এর উত্তর জানে না। এর সাথে সিয়ংকে তার ভালো লাগে না মানে ভালো লাগে না, ব্যাস। পরের দিন সকালে সিয়ং এর মা বাবা রিউর মা বাবা এক ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সিয়ং এর মা বাবার হাবভাব দেখে তো ফুল নিউলি ম্যারিড কাপলদের মতো লাগছিল। সিয়ং এর বাবা তো সিয়ং এর মায়ের অনেক খেয়াল রাখছে, মানে মানুষ নতুন ডেটিং শুরু করলে যা করে আর কি। আর অন্যদিকে রিউর বাবা মা তো এইসব কিছুই করছিল না। তাদের দেখে মনে হচ্ছিল ম্যারিড লাইফ মানে খুবই প্যারাদায়ক। তো এই সিনগুলো খুবই ফানি আর সুন্দর ছিল। এদিকে তেহি তার প্রতিশ্রুতি মতো সিয়ং আর মিয়ং এর জন্য উপহার পাঠায়। সে মিয়ংকে দেয় খুব দামি একটা বাটির সেট। এটা দেখে মিয়ং খুব খুশি হয় এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় তার স্ত্রীকে এটা দেখানোর জন্য। আর সিয়ং তার উপহার খুলে দেখে একটা নোট লেখা। একটা ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে এই বিশেষ বাটিতে ওয়াইন পান করা হয়। এর মানে হলো বর কনে একে অপরের জন্য পারফেক্ট। নোটে তেহি বলে, এটা আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার। আমি চাই তোমরা দুজন খুবই সুখী থাকো। পরের সিনে দেখায় রিও পুরো প্রিন্সেস কমিক সেট নিয়ে এসেছে, কিন্তু তার পড়তে ইচ্ছে হচ্ছিল না, একাই একঘেয়েই লাগছিল। তাই সে হাঁটতে বের হয়। পথে রিউর দেখা হয় সিয়ং এর সঙ্গে এক মোড়ে, যেখানে সিয়ং একটি বিড়ালকে খাওয়াচ্ছিল। রিউ বলে, তুমি এখানে কি করছো? সিয়ং বলে, তোমার চোখ খারাপ নাকি? রিউ জিজ্ঞাসা করে, তুমি কি সবসময় এত দয়ালু ছিলে? সিয়ং বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে কোল্ড হার্টেড পারসন ভেবেছো? রিউ বলে, বয়ফ্রেন্ড? এটা আবার কবে হলো? সিয়ং বলে, যদি আমি তোমার বয়ফ্রেন্ডই না হই তাহলে আমি কি? রিউ বলে, হ্যাঁ তুমি তাই, কিন্তু আমি জানি না কেন এই শব্দটা আমার কাছে তোমার জন্য একটু অদ্ভুত লাগে। তারপর সে জিজ্ঞাসা করে, তুমি কি এই বিড়ালের ঘরটা বানিয়েছো? সিয়ং বলে, হ্যাঁ, মনে নেই? এরপর শুরু হয় তাদের হাই স্কুল সময়ের ফ্ল্যাশব্যাক। রিউ একবার একটা বিড়ালকে বাঁচিয়েছিল। বিড়ালটা আহত ছিল, তাই সে তাকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল। রিউর বিড়ালের লোমে অ্যালার্জি ছিল, কিন্তু তবুও সে তাকে একা ফেলে যেতে চায়নি, তাই সে কাপড় দিয়ে তাকে ঢেকে রাখে। বিড়ালটা থাকার কোনো জায়গা ছিল না। তখন রিউ বিড়ালটার জন্য খুব চিন্তিত ছিল, তাই সিয়ং সিদ্ধান্ত নেয় যে সে তার জন্য একটা বিড়ালের ঘর বানাবে। শেষমেশ একটা ডিজাইন বেছে নিয়ে নিজেই ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পর রাতের মধ্যে সে ঘরটা তৈরি করে ফেলে। তারপর দুজনেই বিড়ালটাকে তার নতুন ঘর দেখায়, ওর জন্য খাবারও নিয়ে আসে। রিউ এটা দেখে খুব মুগ্ধ হয়। প্রশংসা করতে যেয়ে সে ঢাকা খেয়ে পড়ে যায়, যার ফলে সিয়ং এরও জামায় ময়লা লেগে যায়। তারপর সিয়ং তাকে মারার জন্য পেছনে ধাওয়া করে। এখন বর্তমানে ফিরে আসি। সিয়ং বলে, ওই বিড়ালের ঘরটাই ছিল আমার বানানো প্রথম ঘর। ওটা একটু দুর্বল ছিল, তাই আমি এটাকে নতুন করে বানিয়ে দিয়েছি। আর হয়তো এখন যে বিড়ালগুলো এখানে থাকে তারা সেই বিড়ালেরই বাচ্চারা যাকে তুমি বাঁচিয়েছিলে, কারণ এরা দেখতে ঠিক ওই একই রকম বিড়ালের মতো। রিউ খুব উত্তেজিত হয়ে তাদের দেখতে যায়, কিন্তু সিয়ং তাকে থামিয়ে তার অ্যালার্জির কথা মনে করিয়ে দেয়। সিয়ং বলে, প্রথমবার এই বিড়ালের ঘর বানিয়ে আমার খুব ভালো লেগেছিল, তাই সেই সময় আমি আর্কিটেক্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। রিউ বলে, মানে এই বিড়ালটাই ছিল তোমার প্রথম ক্লায়েন্ট? সিয়ং বলে, না, তুমি আমার প্রথম ক্লায়েন্ট ছিলে। আমি এটা তোমার জন্য বানিয়েছিলাম, কারণ তুমি বিড়ালটার জন্য খুব মন খারাপ করছিলে। তোমাকে খুশি করার জন্যই আমি এটা বানিয়েছিলাম। এটা শুনে রিউ খুব খুশি হয়। দুজনের মধ্যে আবার সবকিছু একটু ঠিকঠাক হয়। রিউ সিয়ংকে তার বাসায় নিয়ে আসে ডিনার করার জন্য। দুই বাড়িতে কেউ ছিল না, ওরা দুজনেই ছিল। রিউর ভাই ডংজিনও তার কাজের জন্য বাইরে গেছে, রাতে বাড়ি ফিরবে না সে, মানে বাড়ি এখন ফুল ফাঁকা। তারপর সিয়ং এখানে গল্প করতে করতে রিউকে বলে যে সে রিউকে কতটা লাইক করত। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। প্রথমবার যখন রিউ তার কাঁধে ঘুমিয়েছিল তখন সিয়ং ভীষণ নার্ভাস ছিল। মুভি থিয়েটারে রিউকে দেখে সে খুব নার্ভাস হয়ে পড়েছিল, তাই সে তার কাজের অজুহাত দিয়েছিল। তখন সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত আর কি নয়। সিয়ং বলে, আমি এই দিনের জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু এখন যখন তুমি সত্যি আমার সঙ্গে আছো তখন আমি খুবই নার্ভাস হয়ে যাই। আমি বুঝতে পারি না যে আমি কি করব। রিউ বলে, আমি তো ভেবেছিলাম এখন আমরা ডেট করছি বলে তুমি আমাকে আর আকর্ষণীয় ভাবো না। আমার প্রতি তোমার সব অ্যাট্রাকশন শেষ হয়ে গিয়েছে। এই ভেবে আমি অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। সিয়ং বলে, একদমই নয়, বরং ঠিক এর উল্টোটা। আমি তোমাকে ভীষণ পছন্দ করি, কিন্তু আমি জানি না ঠিক কিভাবে তোমার সঙ্গে আমি আচরণ করব। দুজনের মধ্যে এখন একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। সিয়ং এটাকে ইগনোর করার জন্যই চলে যেতে চেয়েছিল, কিন্তু রিউ তাকে যেতে দেয় না। আর তারপর রাতে তাদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত শুরু হয়। আর এখানে এপিসোড 12 শেষ হয়। পরের এপিসোডটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।